নমস্কার শ্রোতা বন্ধু। বর্তমান প্রেমী গ্রাম বাংলার মানুষের কাছে গ্রাম বাংলার ভূতের গল্প একটা আলাদা রকমের জায়গা সৃষ্টি করেছে। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে একটি ভয়ঙ্কর গল্প, নিশিযাত্রা। এই চ্যানেলের উপস্থাপনায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন। তাহলে শুরু করছি আজকের গল্প, নিশিযাত্রা। নিলয়, চরণদা, মেয়েটাকে বেশি বকাবকি করো না। মা মরা মেয়ে, বয়স আর কত হবে, একে সংসারের কাজে বেশি লাগিও না। তাও আমি যতটুকু পেরেছি লেখিয়ে পড়িয়ে শিখিয়েছি। চরণ, জি আজ্ঞা বাবু, আপনি কি একেবারে চলিয়া যাইতে আসেন? আর কখনো কি অবাগার ঘরে আপনার চরণধুলি পড়বে না? নিলয়, দেখি চরণদা, এখান থেকে যেতে তো আমারও ইচ্ছে করছে না, কিন্তু সরকারি চাকরি, যেতে তো হবেই। তবে ছুটি পেলে আমি আবার দেখা করে যাব। চরণ, সে এখান থেকে চলে গেলে কি আমাদের কথা আর মনে থাকবে? নিতাই, অতটা স্বার্থপর নই আমি চরণদা, আবার আসব। চরণ, বাবু আপনার পোস্টিং জানি কোথায়? নিলয়, মরাডাঙ্গা গ্রামে। নিলয়, চরণদা, ব্যাগটা আমাকে দাও। এই বয়সে আর পরিশ্রম করতে হবে না, অনেক করেছ। আর অপরদিকে আমার ট্রেনও আসতে চলেছে। চরণ, বাবু, অতদিন আপনি ছিলেন তাই একা লাগেনি, আজকে চলে যাচ্ছেন বলে বড্ড একা লাগছে। ভিটে বাড়ি জায়গা না থাকলে আমিও আপনার সঙ্গে মেয়েটাকে নিয়ে চলিয়া যাইতাম, কিন্তু একবার চলিয়া গেলে সেই মস্তানরা আমার এই ভিটে বাড়ি দখল করবে। জানি না আজকের ওই ভিটে বাড়িতে যাওয়ার পরে কেমন লাগবে, তবে অতটুকু বুঝতে পেরেছি, মনটা খা খা করবে। নিলয়, চরণদা, সবই বুঝি, পৃথিবীটা গোল, আবার দেখা হবে নিশ্চয়ই। চরণের চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম তার বুকে একটা চাপা কষ্ট, চোখ জল জল করছে। 4 বছরে ওদের আমি আপন হয়ে গিয়েছি, ওরাও আমাকে অনেক আপন করে নিয়েছে। ওইদিকে সময় 2টা বাজতে চলেছে, আর মাত্র 15 মিনিট বাকি। তখন আমি 3টে ঠান্ডা কুশারের রসের গ্লাস নিয়ে চরণদাও তার মেয়েকে দিলাম, নিজেও একটা নিলাম। এই গরমে কিছুটা তৃপ্তি হলাম। তারপর পকেট থেকে কিছুটা টাকা বের করে চরণদার ফতুয়ার পকেটে দিয়ে দিলাম। চরণদা কিছুই বলছে না, মনে হচ্ছে দম আটকে আছে। কিছু বলতে গেলেই ছোট শিশুদের মতো কান্না করে দেবে। চোখ দুটি জল জল করছে আর আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। তারপর আমি তার মেয়ে রিমির মাথায় আলতু করে হাত দিয়ে বললাম, কী রে, চুপ করে আছিস কেন বোকা মেয়ে? আমি আবার আসবো, চিন্তা করিস না, তবে লেখাপড়াটা ছাড়িস না। আমার চিঠির উত্তর দিবি, আমি বুঝতে পারবো তোর হাতের লেখা কেমন উন্নতি হয়েছে। এই বলে আমি ট্রেনে উঠে পড়লাম। পেছনে আর তাকালাম না, কারণ আমার চোখও তখন জল জল করছে। ততক্ষণে চরণদাও তার মেয়ে আমার জানালার ধারে দাঁড়িয়ে আছে। ট্রেনটা ছাড়লো, ওরাও দৌড়াচ্ছে। মনে হচ্ছে আমাকে শেষবারের মতো দেখার অনুভূতি যে কেমন, ওদের না দেখলে বুঝতাম না। কিছুটা দূরে চলে আসার পর মানুষজনের ভিড়েও সেই দুটো হাত উঠিয়ে আমাকে বিদায় দিচ্ছে। আমিও আবার হাত নাড়িয়ে বিদায় দিলাম। হায় ঈশ্বর, প্রিয় মানুষের বিচ্ছিন্ন হওয়ার কষ্ট যে কেমন। চোখ বদ্ধ করে কিছু ভাবছিলাম, আর কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। ঘুমটা ভাঙল সেই স্টেশনে এসে, লোকালয়ের শব্দ। তবে মরাডাঙ্গা গ্রামে যেতে হলে আমাকে একটা নদী পার হতে হবে। কোনো মাঝি ছিল না। অনেকক্ষণ বসার পর কাউকে দেখতে না পেয়ে একটা খালি নৌকাতে গিয়ে উঠে বসলাম, কারণ আমার সাথে থাকা জিনিসগুলি ভিজে যাবে। অনেকক্ষণ বসার পর কাউকে দেখা নাই। রাত তখন গভীর, আর মনে মনে ভাবলুম এই বৃষ্টি ঝড়ের মধ্যে কাউকে আর পাবো না। তাই নৌকাতে রাত কাটাতে হবে বলে গাটা এলিয়ে দিতেই সারা দিনের দখলে চোখে যেন ঘুম চলে আসলো।
হঠাৎ ঘুমটা ভেঙে গেল একটা শব্দে। কে যেন ডাকছে। চোখ খুলে দেখি একটা সাদা ধুতি পরা লোক। তার শরীরে আর কিছু নেই, এই ধুতিটাই মাত্র। আমি তাকে সবটা খুলে বললাম, কিভাবে এই নৌকাতে উঠে বসলাম। তারপর আমারও আর ঘুম আসছিল না। পাশে বসে থাকা মাঝিটা দেখছি মনমরা হয়ে বসে আছে। জিজ্ঞাসা করতে বলল কিছু হয়নি, তবে একটু পরেই কান্নায় ভেঙে পড়ল। বললাম কি হলো? সে যা বলল শুনে আমার কি করা উচিত, কি সিদ্ধান্ত নিতে হবে খুবই কষ্ট হয়েছিল। মাঝি বলল, সেই নিচু জাতের মেয়েকে বিবাহ করার পর ঘর থেকে তাকে বের করে দেয়। তবে আজ সকালে তার স্ত্রীর মৃত্যু হয়। তারা থাকতো এই গ্রামের একটা কুঁড়ে ঘরে। তার স্ত্রীর মৃত্যুর পর সেই দেহটাকে নিয়ে শ্মশানে যায়। পরিবার ও গ্রামের লোকজন তার স্ত্রীর দেহটাকে শেষ যাত্রাটুকু করতে দেয়নি। আধমরা দেহটাকে নিয়ে মাঝি সেই কুঁড়ে ঘরে ফিরে আসে এবং সাহায্যের জন্য এদিক সেদিক করতে থাকে। কেউ তাকে অতটুকু সাহায্য করেনি। শেষে আমাকে দেখে সাহায্যের জন্য হাত পা ধরতে থাকে। নিরুপায় হয়ে আমি ভাবলাম এই মাঝির উপকার করতে হবে। আবারও এটাও ভাবলাম এই আধমরা দেহটা কি ভয়ঙ্কর দিয়ে হবে, তা ভেবেই কিছুটা বেকুল হলাম। কিন্তু শেষমেশ মাঝির সাথে তার কুঁড়ে ঘরে দেখলাম। গিয়ে দেখলাম সত্যিই একটা মৃতদেহ সাদা কাপড়ে ঢাকা। মৃতদেহটাকে নিয়ে আমি আর মাঝি কোনো রকমে সেই মরাডাঙ্গা গ্রামের ধারে এলাম। নৌকায় উঠালাম এবং মাঝ নদীতে ফেলে দেবে বলে ভাবলাম। মাঝ নদীতে আসার পরেই দেখলাম কোথা থেকে জানি ঝড় বৃষ্টি প্রবল পরিমাণে আসলো। চারদিকে কালো অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। মাঝিকে বললাম, মাঝি দেহটা ফেলে দাও, আর অপেক্ষা করো না। মাঝি শেষবারের মতো সেই দেহটাকে দেখতে যাচ্ছে। তৎক্ষণাৎ দেখি দেহটা থেকে একটা হাত উঠে মাঝিকে ধরলো। আমি দেখলাম যে এটা খুব অশুভ লক্ষণ। মাঝিকে বললাম, মাঝি দেহটা ছেড়ে দাও। কিন্তু ততক্ষণে মাঝি উঠে দাঁড়ালো। তার আর মাঝি আকার নেই, সেই হয়ে গেছে এক অশরীরী আত্মা। কিছু বুঝতে পারছি না। আর ততক্ষণেই ওই পাশ থেকে মহিলাটাও উঠে দাঁড়ালো। দুটো অশরীরী আত্মার কি চিৎকার ভয়ঙ্কর! জল যেন এদিক সেদিক করে দিচ্ছে। উথাল পাথাল, চারদিক অন্ধকার। আমি কি করব বুঝতে পারছি না। আমি তো ভাবছি এটাই আমার শেষ যাত্রা। এই নিশিযাত্রা যে কি ভয়ঙ্কর হবে তা একমাত্র চোখে দেখা না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমার রক্ত পুরো ঠান্ডা হয়ে গেল। তবে মাঝি আমাকে বলল, মাঝি বললেও ভুল হবে, সেই অশরীরী আমাকে বলল সেই কুঁড়ে ঘরে পচে থাকা মহিলাটাকে নিয়ে আসার কারণে তারা দুজন একসাথে হয়ে গেছে। তবে আমাকে কিছু করবে না, কিন্তু এই গ্রামের কাউকে ছাড়বে না। একজনকে হত্যা করবে। কিন্তু আমি কিছুটা আশ্বাস পেলেও অশরীরী দুটো চেহারা দেখে ভয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালবেলা লোকালয়ের কোলাহলে ঘুম ভাঙে। চোখ খুলে দেখি দুটো মৃত লাশ আর মানুষজন ঘিরে আছে। বুঝতে পারলাম এই দুটো অশরীরী, যার মৃত্যু আগে হয়ে গেছে, কিন্তু এখন তারা অশরীরী হয়ে গেছে। ধন্যবাদ শ্রোতাগণ। আজকের নিশিযাত্রা গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।